السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. মদিনা আরবিক বুক 1 এর দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। তো আজকে আমরা আরবি কথোপকথনের প্রাথমিক হাতিয়ার শিখব ইনশাআল্লাহ। তো এখানে লক্ষ্য করুন আজকের ক্লাসের তিনটি মূল স্তম্ভ। এক নম্বরে নির্দেশক কাছের ও দূরের বস্তুকে ইশারা করা শিখব। 2 নম্বর আমরা শিখব সর্বনাম আমি, তুমি এবং সে এর আরবি রূপ। আর 3 নম্বর হচ্ছে যে কে এবং কোথা থেকে এই ধরনের প্রশ্ন করা আমরা শিখব ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাছের জিনিস নির্দেশ করা অর্থাৎ দিস, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। তো কাছের জিনিস যখন আমরা কোনো পুরুষবাচক বস্তুকে অথবা ব্যক্তিকে ইঙ্গিত বা ইশারা করব তখন আমরা বলবো হাদা। কি ব্যবহার করব? হাদা, এটা ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মসজিদ এবং হাতের যেই নকশা এখানে দেখতে পাচ্ছেন। তো হাত থেকে মসজিদটা কাছে, এই জন্য এখানে আমরা কি ব্যবহার করব? হাদা ব্যবহার করব। কারণ কি? মসজিদ শব্দটা হচ্ছে মুযাক্কার, তাহলে হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। এটাও যেহেতু কাছে দেখাচ্ছে, এরপরে হাদিহি আমরা নিয়ে আসব, কারণ এখানে যেই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদ্রাসার। তাহলে এই মাদ্রাসা এর শেষে দেখেন একটা গোলতা আছে। আর আমরা আলোচনা করেছিলাম যে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটাকে স্ত্রীলিঙ্গ বা মুআন্নাস বলা হয়। তো এই জন্য আমরা কি নিয়ে আসছি? হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। আশা করছি বুঝতে পেরেছেন পার্থক্যটা, যে যদি পুরুষবাচক নির্দেশক বা আমরা ব্যবহার করব সেক্ষেত্রে অবশ্যই বস্তুটাকে কি হইতে হবে? মুযাক্কার হইতে হবে এবং কাচের বস্তু হইতে হবে। আর যদি সেটা স্ত্রীবাচক অর্থাৎ মুআন্নাস হয় এবং কাচের বস্তু হয় সেক্ষেত্রে আমরা হাদিহি ব্যবহার করব। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দূরের জিনিস নির্দেশ করা। দূরের যখন কোনো জিনিসকে নির্দেশ করা হবে তখন আমাদেরকে যালিকা অথবা তিলকা ব্যবহার করতে হবে। তো সেম এর আগের মতোই যালিকা আমরা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করব, আর তিলকা আমরা স্ত্রী বা মুআন্নাসের ক্ষেত্রে ব্যবহার করব। তো যালিকার অর্থ হচ্ছে ওটি বা উহা, তিলকার অর্থ হচ্ছে ওটি বা উহা। তো এখানে দেখেন যে আমরা হাত দেখতে পাচ্ছি, আর হাত থেকে বইটার দূরত্ব অনেক, এজন্য আমরা কি ব্যবহার করব? যালিকা ব্যবহার করব। তাহলে যালিকা কিতাবুন, তাহলে উহা একটি বই, এখানে এটি হবে না, উহা হবে বা ওটি একটি বই। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি তিলকা, এই তিলকাটা আমরা ব্যবহার করব মুআন্নাসের ক্ষেত্রে। যেমন দেখেন হাত থেকে বিল্ডিংটা অনেক দূরে, আর এটা হচ্ছে মাদ্রাসার, এই জন্য এটাকে বলা হবে তিলকা মাদ্রাসাতুন। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তো এই ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন যে ডিফারেন্সটা কোথায়, যে হাদা হাদিহি কাছের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহার হবে, যালিকা তিলকা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হবে। তারপরে দেখেন 4টি শব্দার্থ আমরা নিয়ে এসেছি, এগুলো মুখস্থ করে ফেলবেন ছবি দেখে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি নামাজ পড়াচ্ছে। তো একে আমরা বলে থাকি সচরাচরভাবে বাংলা ভাষায় ইমাম, তো আরবিতেও একে ইমাম বলা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাথর, এই পাথরের আরবি হচ্ছে হাজারুন। এরপরে আমরা পাতিলে কিছু জিনিস দেখতে পাচ্ছি যেটাকে আমরা চিনি বলে থাকি, যার আরবি হচ্ছে সুক্কারুন। আর আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লাসের মধ্যে দুধ আছে, তো দুধকে আরবিতে বলা হয় লাবানুন। তো এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এরপর দেখেন যে ইশারা বা নির্দেশক সর্বনাম। তো যেগুলো আমরা শিখে আসলাম, পুরুষদের ক্ষেত্রে কাছের যখন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন আমরা পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে হাদা হাদিহি ব্যবহার করব, আর দূরের ব্যক্তি বা বস্তুকে বোঝালে যালিকা এবং তিলকা ব্যবহার করব। আশা করছি বুঝতে পেরেছেন।
এরপরে পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা শিখব যে ব্যক্তিবাচক সর্বনাম আমি এবং সে এর ব্যবহার শিখব ইনশাআল্লাহ। তো আনা এর অর্থ হচ্ছে আমি। তো আমি এটা উভয় লিঙ্গের জন্য ব্যবহার হয়। অর্থাৎ আমি যদি বলি যে আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, অথবা যদি আমি বলি যে আনা আমিনাতু, আমি আমিনা, অথবা যদি আমি বলি আনা ফাতিমাতু, আমি ফাতিমা। এই ক্ষেত্রে আমরা আনাই ব্যবহার করব পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে। এরপর দেখেন যে হুয়া এবং হিয়া, হুয়া এবং হিয়া উভয়ের অর্থ হচ্ছে সে। পুরুষের ক্ষেত্রে হুয়া ব্যবহার হবে আর মহিলাদের ক্ষেত্রে হিয়া ব্যবহার হবে। তো এখানে মূলত এই তৃতীয় পুরুষের ক্ষেত্রে লিঙ্গ ভেদে সর্বনামগুলো পরিবর্তন হয়। যেমন হুয়া থেকে হুমা দ্বিবচনের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে হুম এটা বহুবচনের ক্ষেত্রে ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে হিয়া ব্যবহার হয় এবং এর সাথে হুমা এটা দ্বিবচনের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়ের ক্ষেত্রে দ্বিবচনের ক্ষেত্রে আমরা হুমা ব্যবহার করব। আর বহুবচনের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে আমরা হুন্না ব্যবহার করব, হুন্না। তাহলে স্ত্রীদের ক্ষেত্রে অর্থাৎ মুআন্নাসের ক্ষেত্রে যখন বহুবচন বোঝাবে তখন আমরা হুন্না ব্যবহার করব। আর দ্বিবচন বোঝালে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে হুমা ব্যবহার করব। আর পুরুষদের ক্ষেত্রে আমরা হুম ব্যবহার করব। এই হচ্ছে আর কি এর যে লিঙ্গভেদে এর প্রকার, সেটা আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ। তো এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এরপর দেখেন যে তুমি বা আপনি, যেটাকে আমরা সেকেন্ড পারসন বলে থাকি। তো এই ক্ষেত্রে আংতা পুরুষদের জন্য ব্যবহার করতে হবে আর আংটি মহিলাদের জন্য ব্যবহার করতে হবে। যেমন আমরা বলে থাকি যে মান আংতা, আপনি কে, এটা পুরুষদের জন্য। আর যখন আমি বলবো মান আংতি, আপনি কে, তখন এটা কিভাবে ব্যবহার হবে? মান আংতি, তার নিচে আমাদেরকে জেড দিয়ে পড়তে হবে। এটাই হচ্ছে এখানে পার্থক্য পুরুষ এবং নারীদের ক্ষেত্রে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এরপরে আসেন যে ব্যক্তিবাচক সর্বনামের ছক। এখানে আমরা শিখে আসলাম উত্তম পুরুষ অর্থাৎ ফার্স্ট পারসন আমি, আর মধ্যম পুরুষ যেটাকে আমরা সেকেন্ড পারসন বলতেছি আংতা, আংতি। পুরুষের ক্ষেত্রে আংতা, মহিলাদের ক্ষেত্রে আংতি। এরপরে দেখেন যে নাম পুরুষ যেটাকে আমরা থার্ড পারসন বলে থাকি, যে হুয়া এবং হিয়া। পুরুষের ক্ষেত্রে হুয়া এবং মহিলাদের ক্ষেত্রে হিয়া ব্যবহার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন করার সরঞ্জাম আমরা মান দিয়ে প্রশ্ন করার আগেও শিখেছি, এরপরেও আমরা একটু শিখব যে যদি কারো পরিচয় জানতে চাই বা তাকে প্রশ্ন করতে চাই যে আপনি কে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মান ব্যবহার করব। যে মান আংতা, আপনি কে, মান আংতা, মান আংতা, আপনি কে। অথবা যদি বলি যে মান হাদা, ইনি কে, মান হাদা, ইনি কে। এভাবে আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। আর আইনা অবস্থান জানার জন্য আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করব যে মিন আইনা, কোথা থেকে। যদি আমি বলি যে মিন আইনা আংতা, মিন আইনা প্লাস আংতা, মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন। এই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করব। তো চলেন আমরা পরের স্লাইডে গেলে বিষয়টা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন যে পরিচয় পর্বের ব্যবচ্ছেদ। এখানে মূলত আপনার এখানে বাংলার দিক থেকে লেখা হয়েছে, এই জন্য আগে এটা আসছে, কিন্তু আসলে আরবির দিক থেকে এই দিক থেকে যাবে। অর্থাৎ মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন। মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন। যদি আমরা কাউকে প্রশ্ন করতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন, তাহলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব যে মিন আইনা আংতা, আপনি কোথা থেকে এসেছেন। তো যাকে আপনি প্রশ্ন করছেন তিনি উত্তরে বলবেন যে আনা মিন বাংলাদেশ,
অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি, বা আনা মিন ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি, বা আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে এসেছি। এইভাবে মূলত উত্তরগুলো দিতে হয়। তো এর পরের স্লাইডে আমরা যাই, যে ক্লাসরুম অনুশীলন, অর্থাৎ আজকে যেটা আমরা পড়লাম যে মান আনতা, এখানে দেখেন মান আনতা, আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন করছেন, তাই এখানে আনতা পুরুষের জন্য আনতা ব্যবহার করা হয়েছে। যদি একজন ছাত্রীকে প্রশ্ন করতেন তাহলে বলতেন মান আনতি। এরপর দেখেন এখন উত্তর দিচ্ছে ছাত্র যে আনা মোহাম্মদ ইব্রাহিম, আমি মোহাম্মদ ইব্রাহিম। তার এখানে যেহেতু পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই আনা ব্যবহার করা হয়, তো এখানে মূলত পুরুষকে প্রকাশ করতেছে, এই জন্য আনা নিয়ে আসা হয়েছে। এরপরে দেখেন প্রশ্ন করছেন যে মিন আইনা আনতা, আপনি কোথা থেকে এসেছেন। এখানে যেহেতু পুরুষ উদ্দেশ্য অর্থাৎ একজন ছাত্র, এই জন্য মিন আইনা আনতা ব্যবহার করা হয়েছে। এখানে যদি ছাত্রী উদ্দেশ্য হইতো তাহলে এখানে হইতো যে মিন আইনা আনতি, আপনি কোথা থেকে এসেছেন। তো এখানে উত্তর হচ্ছে কি আনা মিন বাংলাদেশ। তা আশা করছি বুঝতে পেরেছেন এই স্লাইডটা। এরপর আমরা যাচ্ছি পূর্ণাঙ্গ কথোপকথন। পূর্ণাঙ্গ কথোপকথনের জন্য আমরা এখানে যে বিষয়গুলো আজকে পড়লাম সেগুলো এক নজরে আমরা দেখে ফেলি। যে প্রথমে আসলে সালাম দিতে হয় যখন কারোর সাথে সাক্ষাৎ হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যিনি যার সাথে সাক্ষাৎ করছেন উনি বলবেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। যদি কোনো বস্তুকে আপনি ইঙ্গিত করেন বা ইশারা করেন সেক্ষেত্রে আপনি বলবেন যে মাহাদা, এটি কি, বা মাযালিকা, ওটি কি। এক্ষেত্রে আপনি এইভাবে কি করবেন, প্রশ্ন করবেন। আর যদি সেটা ব্যক্তি হয় তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে মান আনতা বা মান আনতি, আপনি কে, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে। আর যখন আপনি প্রশ্ন করবেন যে মিন আইনা আনতা বা আনতি, আপনি কোথা থেকে এসেছেন, সেক্ষেত্রে আনা মিন বাংলাদেশ অথবা আনা মিন ঢাকা এগুলো আপনি ব্যবহার করবেন, অথবা আনা মোহাম্মদ আবদুল্লাহ। এইভাবে করে মূলত আপনাকে অনুশীলনীগুলা চালিয়ে যেতে হবে। তো এর মাধ্যমে আপনি পূর্ণাঙ্গ যে কথোপকথনের প্রাথমিক ধাপ সেটা আপনি চালু রাখতে পারবেন, বা আপনি প্রাথমিক যে কথা বলার স্তর সেটা আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। তো এখানে দেখেন যে কয়েকটি নিয়ম আয়ত্ত করলেই আপনি আরবিতে প্রাথমিক কথোপকথন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে এই স্ট্রাকচারগুলা যেগুলো আপনাদেরকে দেখানো হলো আজকের স্লাইডগুলোতে, এগুলো আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। যদি আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস বা অনুশীলন করতে পারেন তাহলে একটা সময় দেখবেন যে আপনি প্রাথমিক যে কথোপকথন সেগুলো আপনি নিমিষেই করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করছি। আরেকটি কথা আপনাদেরকে বলি, আসলে এটা সরাসরি লাইভ ক্লাস না। আমাদের লাইভ ক্লাসগুলো আসলে মোবাইলে করা হয়, আর মোবাইলে রেকর্ড করলে সাউন্ড হয় না, যার কারণে আপনাদেরকে পরবর্তীতে ফজরের সময় রেকর্ড করা হয়েছে। তো এই রেকর্ডটি আপনাদেরকে দেওয়া হলো।